উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। অনেক বছর পর গ্রামে ফিরলাম। চারপাশটা অদ্ভুতভাবে চেনা এবং অচেনা লাগছিল। ছোটবেলায় যে পথ ধরে ছুটতাম আজ সেটা কিছুটা বদলে গেছে। ফুফাতো ভাই রবিন আমাকে দেখেই আনন্দিত হলো। বছর পেরিয়ে যাওয়ার সময়টা কতটা বদলেছে। কিছুক্ষণ পুরনো দিনের গল্প হলো। তারপর শুরু হলো আমাদের বর্তমান জীবন নিয়ে আলাপ। রবিন বাইক নিয়ে বের হলো আর আমি পেছনে চড়ে গ্রামের পথে ঘুরে বেড়াচ্ছি। ধানের মাঠ, হালকা বাতাস আর দূরে গড়ে ওঠা নতুন বাড়ি, সবকিছুতে এক অদ্ভুত শান্তি। হঠাৎ একটা ভাবনা মাথায় এলো, যদি সবকিছু ছেড়ে গ্রামে থেকেই বাকি জীবনটা কাটিয়ে দেই। হাতে কিছু টাকা আছে, ব্যবসা শুরু করেও ভালো কিছু করা সম্ভব। ফ্রিল্যান্সিংয়ের শুরুটা ছিল আমার জীবনের এক দারুণ অধ্যায়। একটানা কাজের মাঝে সময় কিভাবে পেছন থেকে সরিয়ে গিয়েছিল টেরই পেতাম না। নিজের স্বপ্নকে একে একে বাস্তবে রূপ দিতে থাকতাম, আর সঙ্গী হলাম স্বাধীনতা, নিজস্বতা আর খোলামেলা জীবনের। কিন্তু একদিন হঠাৎই মনে হলো, এই জীবন তো চিরকাল থাকে না। জীবনের নতুন অধ্যায় শুরু করতে এজেন্সি খুললাম। সাফল্য পেলাম, কিন্তু সেখানেও যেন কোনো কিছু মিসিং ছিল। 5 বছর পর যখন সিদ্ধান্ত নিলাম এই এজেন্সিটা বেচে দেওয়ার, তখন মনে হলো এই পথটাই সঠিক ছিল। অবিবাহিত জীবন, একাকিত্ব আর স্বাধীনতা নিয়ে সময় কাটালাম। প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করলাম। মনে হলো এটাই আসল জীবনের স্বাদ। তবে এবার মনে হলো আবার শুরু করব ফ্রিল্যান্সিং, যেখানে স্বাধীনতা আর সৃজনশীলতা পুরো দমে খেলার জায়গা। জীবনের এই মুহূর্তগুলো এখন আসলেই উপভোগ করার সময়। সারা গ্রাম যেন নিস্তব্ধ হয়ে আছে। বিকেলের আলো ফিকে হয়ে এলো। আকাশের রং গাঢ় কমলা থেকে ধীরে ধীরে রক্তিম হয়ে যাচ্ছে। এইসব কিছু জানান দিল ইফতারের সময় হয়ে এসেছে। কিন্তু আশেপাশে কোথাও ইফতার করার সুযোগ নেই। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট নির্জন। ঠিক তখনই দূরে থেকে ভেসে এলো এক জায়গার কোলাহল। কিছু মানুষের হাসি গল্প, থালা বাসনে খটখট শব্দ আর বাতাসে ছড়িয়ে পড়া সুগন্ধি খাবারের গন্ধ। সামনে তাকিয়ে দেখি এক খোলা মাঠের পাশে জড়ো হয়েছে বেশ কিছু মানুষ। সাজানো টেবিল চেয়ার, ঝলমলে আলোর ঝলকানি। মনে হলো এখানে একটা বড় ইফতারের মাহফিল চলছে। জায়গাটা আশেপাশে পরিবেশের তুলনায় বেশ ব্যস্ত আর প্রাণবন্ত। নানা বয়সী মানুষ, কেউ হাতে পানি নিয়ে অপেক্ষা করছে, কেউ খেজুর নিয়ে, কেউ বা আয়োজকদের সঙ্গে গল্প মেতে আছে। এমন পরিবেশ দেখে মনে হলো এটাই তো সুযোগ। আমি আর রবিন একে অপরের দিকে তাকালাম, যেন নিঃশব্দে একটাই সিদ্ধান্ত পৌঁছে গেলাম, আমরা এখানে ইফতার করব। আমি রবিনকে বললাম, এই চল ঢুকে যাই, শার্ট পরা আছি, দুজনে মিলে কিছু বলে ইফতার করে নিব। দূর থেকে মনে হচ্ছিল সাধারণ একটা ইফতারের মাহফিল হচ্ছে, কিন্তু যতই সামনে এগোতে লাগলাম ততই অবাক হয়ে গেলাম। এটা কোনো সাধারণ ইফতার আয়োজন নয়। পুরো জায়গাটা একটা অভাবনীয় নুরানি পরিবেশে ছেয়ে আছে। বড় এক খোলা মাঠের মাঝে সুসজ্জিত টেবিল কুর্সি রাখা, সামনে লম্বা করে বিছানো দস্তরখান। সারি সারি মানুষ বসে আছে, তাদের হাতে খেজুর, শরবত, ফলের বাটি। প্যান্ডেলে একপাশে দাঁড়িয়ে কয়েকজন তরুণ বিশুদ্ধ আরবি উচ্চারণে কোরআন তেলাওয়াত করছেন। আরেক পাশে ছোট ছেলেরা দোয়ার জন্য হাত তুলে বসে আছে। আমি আর রবিন অবাক হয়ে চারপাশ দেখছিলাম।
এমন আয়োজন গ্রামে হবে তা তো কল্পনাও করিনি। সাদা ঝলমলে লাইটের আলোয় সবকিছু এক অনন্য পবিত্রতায় ভেসে যাচ্ছে। আয়োজকরা অতিথিদের দিকে হাসি মুখে শরবতে গ্লাস বাড়িয়ে দিচ্ছে, খেজুর হাতে তুলে দিচ্ছে। সবাই যেন একসঙ্গে বসে এই মুহূর্তটার প্রশান্তি উপভোগ করছে। রবিন আমার কানে কানে বলল, এত বড় ইফতার মাহফিল গ্রামে হতে পারে তা ভাবতেই পারছি না। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললাম, হ্যাঁ, এটা শুধু ইফতার নয়, এটা অনুভূতি, যেন রমজানের বরকত এখানে নেমে এসেছে। আমরা দুইজন ধীরে ধীরে সামনে এগোলাম। ঠিক তখনই এক ব্যক্তি আমাদের দেখে এগিয়ে এলেন। উনি হালকা হাসলেন এবং বললেন, बिस्मिल्लाह, आप लोग आ गए। अब देरी मत कीजिए, तशरीफ रखिए, हमारे साथ इफ्तार कीजिए। আমি আর রবিন এবার সত্যি চমকে গেলাম। উর্দু? গ্রামের ভেতর মাহফিলে উর্দু? এটা তো কল্পনাও করিনি। রবিন আমার কানে কানে বলল, ভাই, আমরা ঠিক জায়গায় এসেছি তো? আমার মাথায়ও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু চারপাশে মৃদু কোরআন তেলাওয়াত, খাবারের সুগন্ধ আর সেই অচেনা অথচ আন্তরিক নিমন্ত্রণে মনে হলো সব প্রশ্ন সরিয়ে রেখে আমাদের বসে পড়াই উচিত। এ যেন অন্য কোনো জগতের দরজা খুলে গেল। ইফতারের এই আয়োজন ঠিক গ্রামের সাধারণ মাহফিলের মতো নয়। চারপাশে তাকিয়ে দেখলাম সবুজ আর হলুদ কাপড়ে ঢাকা পুরো জায়গা। মৃদু আলো যেন এক সোনালি আভা তৈরি করছে, কোথাও আবছা, কোথাও উজ্জ্বল। পরিবেশটা এতটাই গভীর যে মনে হলো এক মুহূর্তের জন্য বাস্তবতা থেকে সরে এসে কোনো অন্যরকম দুনিয়ায় প্রবেশ করেছি। এমন সময় একদম সামনে বসে থাকা চারজন সুদর্শন ব্যক্তি একসঙ্গে কাওয়ালি গাওয়া শুরু করলেন। তাদের হাতে দোতারা, হারমোনিয়াম আর একজনের হাতে দফ। গানের মিষ্টি অথচ গভীর সুরে জায়গাটা যেন আরও মোহনীয় হয়ে উঠল। সুরটা খুব চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না। কেমন যেন মরু অঞ্চলের সুরের সঙ্গে মিশে আছে আরবীয় কোনো মেলোডি। মনে পড়ল আগে একবার এক ক্লায়েন্টের জন্য ভিডিও এডিট করতে গিয়ে এমন একটা সুর শুনেছিলাম দুবাইয়ের কোনো কাওয়ালি অনুষ্ঠানের জন্য। সেই একই রকম সুর এখন বাস্তবে শুনছি। রবিন আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ভাই, এটা কি সত্যি বাংলাদেশ, নাকি আমরা ভুল করে অন্য কোথাও চলে এসেছি? আমি কিছু বললাম না, শুধু চারপাশটা ভালোভাবে দেখার চেষ্টা করলাম। বাইরে থেকে দেখলে এটা হয়তো একটা সাধারণ ইফতার মাহফিল মনে হতো, কিন্তু ভেতরে ঢুকে বুঝলাম এটা অন্য এক জগৎ, এক অদ্ভুত, রহস্যময় অথচ মোহময় এক সন্ধ্যা। আমাদের চারপাশের লোকজনের আনাগোনা ছিল অনেক, কিন্তু তাদের চোখে মুখে যেন এক অদ্ভুত উত্তেজনা, এক ধরনের রহস্যময় আকর্ষণ। সবাই ব্যস্ত, তবে তাদের দৃষ্টি কোথাও আটকে যাচ্ছে না, যেন তারা কোনো কিছুই দেখছে না। আমি খেয়াল করলাম এখানে মানুষগুলো বেশ বিচিত্র। কেউ উর্দু বলছে, কেউ ফার্সি, কেউ আবার আরবি। ভাষার ভিন্নতা দেখে মনে হলো যেন এখানে কোনো আন্তর্জাতিক উৎসব চলছে। এক মিশ্র পরিবেশ, যা সত্যিই বিরল। আমার নাকের মধ্যে এক অদ্ভুত গন্ধ পড়ল, মাংসের গন্ধ, কাবাবের গন্ধ মিশে যাচ্ছে, যেন পুরনো দিনের লাকড়ি পুরানো খাবারের গন্ধ। একেবারে খাঁটি গ্রামের সাদা সিধে খাবার। এতদিন পর যেন এই গন্ধ আবার ফিরে এসেছে, এক আলাদা অনুভূতি। তখনই দেখলাম খাবারের ট্রে আসছে আমাদের দিকে। আহা, কতদিন পর গ্রামের এই লাকড়ি পোড়ানো খাবারের গন্ধ পাচ্ছি। আমি চিন্তায় পড়ে গেলাম। তবে এক সমস্যা, আমাদের টেবিলে খাবার আসছে না। চারপাশের সবাই সুন্দরভাবে খাবার তুলে নিচ্ছে, কিন্তু আমাদের দিকে কিছুই আসছে না। যেন তারা ভেবেছে আমরা অতিথি নই। একসময় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই খাবার এলো, কিন্তু খাবারটা কি? চোখ বড় বড় করে তাকিয়ে দেখলাম সে বিশাল সাইজের রুটি, 2 হাত বড় রেশমি ওড়নার মতো কোমল, শালীন, সোনালি রুটি, যা যেন মুহূর্তে হাতের মুঠোয় চলে আসে। মাংসের সাথে এই রুটি,
যেন এক অদ্ভুত রকমের আয়োজন। পাশে বসা কাজিন আমার দিকে তাকালো, আমি তার দিকে তাকালাম। দুজনের মাঝে সেই বিরাট রুটি আর মাংসের থালা। অন্যরা স্বাভাবিক খাবার নিয়ে বসে একে একে মুখে পুড়ে যাচ্ছে, কিন্তু আমরা দুজনের মধ্যে কিছু একটা ছিল, এক ধরনের বিভ্রান্তি, এক প্রশ্ন উত্তর যেন পাওয়া যাচ্ছে না। এটা কি ধরনের ইফতার মাহফিল? কাজিনের চোখে প্রশ্ন ছিল, যেন সে আমাকে বোঝাতে চাচ্ছে যে কিছু একটা ঠিক হচ্ছে না। আজান হলো, আমরা খেজুর মুখে দিয়ে রোজা ভাঙলাম। এরপর আমাদের সামনে একে একে খাবারের সম্ভার বিছানো হলো, যেন এক রাজকীয় ভোজ, এক অপার্থিব আয়োজন। চারপাশে ধোয়া ওঠা সুগন্ধি খাবারের পাত্র সাজানো হচ্ছে, আর সেই সুগন্ধ আমাদের নাকে এসে পৌঁছাতেই ক্ষুধা যেন দ্বিগুণ হয়ে গেল। সামনে রাখা হলো শিক কাবাব, রেশমি কাবাব, চাপলি কাবাব, চিকেন টিক্কা, আর সঙ্গে সেই ছোটবেলায় দেখা খবুজ রুটি। ছোটবেলায় যার গল্প শুনেছি, আজ সেটাই বাস্তবের সামনে হাজির। রুটির উপরে হালকা তিল ছড়ানো, হাতে ছোঁয়া মাত্রই বোঝা গেল কতটা তুলতুলে আর নরম। এক টুকরো ছিঁড়ে মুখে দিলাম, আর সঙ্গে সঙ্গে এক গরম মশলাদার শিক কাবাব, যেন স্বাদের বিস্ফোরণ। ধোয়া ওঠা কাবাবের প্রতিটি কামড়ে যেন লুকিয়ে ছিল সুগন্ধি মশলার জাদু। তবে সবচেয়ে বিস্ময়কর ছিল একটা মাংসের পদ, যার নাম জানা নেই। প্লেটের একপাশে রাখা ছিল সেই মাংস, যা হাড় থেকে আলতো করে টেনে তুলতেই খুলে পড়ল। এতটাই নরম, এতটাই রসালো, যেন হাতের ছোঁয়াতেই গলে যাবে। সেই মাংসের সাথে হালকা চর্বির স্তর, যা মুখে পড়তেই এক অন্যরকম স্বাদ এনে দিল। আহা, এমন কোমল, এমন রসালো মাংস এর আগে কখনো খাইনি। তারপর একের পর এক খাবার আসতে লাগলো, কাবুলি পোলাও, বিরিয়ানি, সাদা পোলাও, রাজকীয় কোরমা ইত্যাদি। কাবুলি পোলাওয়ের উপর কাজু বাদাম, গাজরের সরু সরু টুকরো আর কিশমিশ ছড়িয়ে দেওয়া, একদম মিষ্টি ঝাল মশলাদার এক অদ্ভুত মিশ্রণ। গরম ধোয়া ওঠা ভাতের সাথে যখন সেই রসালো মাংসের টুকরো মিশে গেল, তখন মনে হলো এ যেন স্বর্গীয় এক অনুভূতি। আমি খাবারের স্বাদে এতটাই মগ্ন হয়ে গেছি যে পাশের এক ভদ্রলোক আমার দিকে হাসি মুখে তাকিয়ে প্লেটের আরেকটা চর্বিওয়ালা মাংসের টুকরো তুলে দিলেন। এক কামড় দিতেই বুঝলাম এটি একেবারে হাসা, যেন স্বাদ ও গন্ধের এক দুর্দান্ত মিলন। আমি আর রবিন একটার পর একটা খাবার মুখে দিচ্ছিলাম। একের পর এক স্বাদের ঝড় বয়ে যাচ্ছিল আমাদের মনে। একসময় কেবল চেখে দেখা নয়, আমরা খাবারের প্রেমে পড়ে গেছি। একটা সময় মনে হচ্ছে আমরা কোনো বিয়ের অনুষ্ঠানে এসেছি। সাধারণত আমরা বুট, মুড়ি, ছোলা এসব ইফতারে খেয়ে থাকি, কিন্তু এখনও সব কিছুই ভিন্ন পদ। প্রতিটি গ্রাসে যেন এক নতুন আবিষ্কার, এক নতুন বিস্ময়। এতক্ষণ রবিন ফিসফিস করে বলল, ভাই, আমরা আসলে কোথায় এসে পড়লাম? আমি ধোয়া ওঠার মাংসের টুকরো মুখে দিয়ে বললাম, জানি না, তবে মনে হচ্ছে এটাই স্বর্গ। আমরা কেবল খেয়েই যাচ্ছিলাম, কিন্তু মন যেন কিছুতেই ভরছিল না। প্রতিটি খাবারে ছিল নিখুঁত স্বাদের পরিপূর্ণতা, এমন এক অপার্থিব আয়োজন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। প্রতিটি গ্রাসে যেন নতুন করে প্রেমে পড়ছিলাম। কাবাবের ঝাঁজ, পোলাওয়ের সুগন্ধ, কোরমার মিশ্রণ, গ্রেভি, সব মিলিয়ে যেন স্বাদের এক স্বর্গীয় মঞ্চ। ঠিক তখনই খাবারের পরবর্তী অধ্যায় শুরু হলো, ডেজার্টের পালা। গরম গরম মশলাদার খাবারের পর মিষ্টির মোহ যে কেমন হতে পারে তা শুধু অনুভব করা যায়। প্রথমেই এলো জর্দা, সোনালি রঙের সুগন্ধি চালের তৈরি, উপরে কাজু কিশমিশ ছড়ানো, সঙ্গী হিসেবে এক টুকরো মাওয়া আর নরম মালাই। খেতে গেলে মুখের ভেতর একসাথে গলে যেতে লাগলো। প্রতিটি দানায় দানায় যেন মিষ্টির মাধুর্য লুকিয়েছিল। এরপর গাজরের হালুয়া, একদম লালচে কমলা রঙের, ঘন দুধে টানা টানা রান্না করা, সাথে টোস্ট করা কাঠবাদাম আর খোয়া ক্ষীরের টপিং। এক চামচ মুখে দিতেই গরম ঘি আর গাজরের সুবাস যেন মন মাতিয়ে তুলল। তারপর এলো গোলাপ জামুন, শিরার মধ্যে ডুবে থাকা নরম তুলতুলে মিষ্টি। চামচ দিয়ে কাটতেই বুঝলাম
ভেতরটা কতটা মাখনের মতো নরম। এক কামড়ে গরম রস মুখের ভেতরে ছড়িয়ে গেল, যেন স্বাদ আর মিষ্টতার এক পরিপূর্ণ বিস্ফোরণ। আরেক পাশে রাখা ছিল ফিরনি, ঠান্ডা সুগন্ধি ঘন দুধে রান্না করা, উপরে এলাচ আর জাফরান ছড়ানো। এক চামচ মুখে দিতেই বুঝলাম এত মোলায়েম আর ক্রিমি ডেজার্ট আমি আগে কখনো খাইনি। সবশেষে এলো দই বড়া, একটু অন্যরকম স্বাদের কিছু। ঠান্ডা দুয়ে ভেজানো নরম ডাল বড়া, তার উপরে টক মিষ্টি ইমলি চাটনি, ভাজা জিরা গুঁড়া আর এক চিমটি বিট লবণ ছড়ানো। এক চামচ মুখে দিয়ে টের পেলাম মিষ্টি আর ঝালটক স্বাদের এক অসাধারণ মিশ্রণ। প্রতিটি আইটেম যেন একটার পর একটা স্বাদের পর্দা খুলে দিচ্ছিল, আর আমরা হারিয়ে যাচ্ছিলাম এক অন্যরকম অনুভূতির জগতে। ডেজার্টের সাথে এলো পানীয় মহোৎসব, একটা বাদাম দেওয়া ঘন লাচ্ছি, যার প্রতিটি চুমুকে বাদামের রিচ স্বাদ আর দইয়ের নরম কৈলিন্য, যেন এক চুমুকে তৃপ্তির ঢেকুর তুলে নেওয়া যায়। এরপর এলো রুহ আফজার মতো গাঢ় রাল শরবত, ঠান্ডা বরফের সঙ্গে মিশে থাকা সুগন্ধি মিষ্টি স্বাদ, একদম প্রাণ জড়িয়ে দেওয়া এক অভিজ্ঞতা। সবচেয়ে চমকপ্রদ ছিল কেওড়া দিয়ে তৈরি লেবুর শরবত, যার প্রতিটি চুমুকে কেওড়া আর গোলাপ জলের সুগন্ধি ছেয়ে যাচ্ছিল মুখের ভেতর, যেন স্বাদ আর সতেজতার এক অসাধারণ সমন্বয়। আমি আর রবিন চেয়ারে হেলান দিয়ে একে একে খাবারের শেষ স্বাদ নিতে থাকলাম। মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের ভেতর আছি। এমন রাজকীয় ভোজের স্বাদ আমরা আগে কখনো পাইনি, আর হয়তো ভবিষ্যতে পাবও না। এরপর হাত ধুয়ে টেবিল থেকে উঠলাম, পেট ভর্তি, মন তৃপ্তি, কিন্তু যেন কোথায় একটা অপূর্ণতা থেকে গেল। বাঙালি মন বলল, ইফতারের খাওয়া শেষ, কিন্তু এক খিলি পান খেলে জমে যেত। নিজের মনেই দ্বিধায় পড়ে গেলাম। আহা, এই বিরিয়ানি কাবাবের মহোৎসবের পর এক টুকরো সুগন্ধি পান হলে বন্ধ হয় না। চারপাশের চোখ বুলিয়ে দেখলাম, কাউকে দেখলাম না পানের টেবিল নিয়ে বসে আছে। মনে হয় এখানে পান খাওয়ার চলন নেই। একটু হতাশ হয়ে প্যান্ডেলের এক কোণে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই পেছন থেকে এক আশ্চর্য ঘটনা ঘটল। একজন লম্বা সুঠাম দেহী ব্যক্তি আমার দিকে এগিয়ে এলো। গায়ের রং দুধে আলতা, চাপ দাড়ি যেন কুচকুচে কালো, চোখের দৃষ্টি গভীর, মুখে এক রহস্যময় হাসি, একদম যেন আরব দুনিয়ার কোনো রাজকীয় মানুষ। হঠাৎ সে একগাল হাসি দিয়ে বলল, ये लीजिए जनाब, आपके लिए पान। আমি হতভম্ব। আমার পান খাওয়ার ইচ্ছা তো আমি কাউকে বলিনি। সে কিভাবে জানল? আমি কিছু বলার আগেই লোকটা আমার হাতে এক খিলি পান গুঁজে দিল। তারপর কিছু না বলে হনহন করে হেঁটে চলে গেল ভিড়ের মধ্যে, যেন সে কখনো আসেইনি। আমি হাতে রাখা পানটার দিকে তাকালাম। এটি ছিল এক অদ্ভুত পান, চিরচেনা বাঙালি পান নয়, বরং ভিনদেশি কোনো রাজকীয় পান। পান পাতাটা ছিল গাঢ় সবুজ, পাতলা ও মখমলের মতো নরম, উপরে লালচে মশলার আস্তরণ, একপাশে কুচকানো বাদাম আর সামান্য গোলাপি কাণ্ডের মতো কিছু একটা, তার উপর আবার রূপার ওয়ার্ক লাগানো। পানটি থেকে এক মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। এজন্য পান নয়, একখণ্ড সুগন্ধি সৌরভ। আমি ধীরে ধীরে পানটা মুখে দিলাম। প্রথমে এলো হালকা গোলাপ জলের স্বাদ, এরপর জাফরানের মিষ্টি ঘ্রাণ। চিবুতে চিবুতে ভেতর থেকে বেরিয়ে এলো এক রাশ নরম সুপারি কুচি, সাথে হালকা মধুর স্বাদ, যেন কোনো বাদশাহী পান খাচ্ছি। রবিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এটা কি দিলি মুখে? এই লোক কেমনে জানো তুই পান খাবি? আমি একগাল হেসে বললাম, ভাই, এটা কোনো সাধারণ পান না, এটা মনে হয় বাদশাহের পান। রবিন সন্দেহভোজন চোখে বলল, ভাই, কিছু একটা অস্বাভাবিক লাগছে, চল এখানে বেশিক্ষণ না থাকি। আমিও ভাবলাম, সত্যি তো, কেউ তো জানার কথা না। তাহলে আমার গা ছমছম করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ইফতারের পর দৃষ্টি গেল চারপাশে। সবাই মনের আনন্দে খাচ্ছে আর কিছুটা শান্তিতে বসে আছেন। গরম গরম খাবারের পর
মুখে মিষ্টি রসের স্বাদ লেগেছিল। এমন সময় হঠাৎ পাশ থেকে একটা ভারী দরাজ কণ্ঠে ভেসে এলো। कहाँ रहते हैं आप लोग? চমকে উঠে পাশ থেকে তাকালাম। এক পাঞ্জাবি পরা দীর্ঘ দাড়িওয়ালা বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। চোখ দুটো তার মোলায়েম, ধপধপে ফর্সা। রবিন তো পুরো ভয়ে কাঁপছে, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি কিছুটা থমথমে খেয়ে ভাঙা উর্দুতে বললাম, हम हम इफ्तार के लिए आए हैं ঢাকা से। বৃদ্ধ হালকা মুচকি হেসে বললেন, बेटा सब खैरियत है ना? इफ्तार का खाना कैसा लगा? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, जी हाँ, खाना बहुत मज़ेदार था। ऐसा इफ्तार हमने आज तक नहीं खाया। বৃদ্ধ এবার একগাল হাসলেন, যেন তিনি কিছু একটার আভাস পেয়ে গেছেন। তিনি আমার কাঁধে স্নেহ ভরে হাত রাখলেন, তারপর বললেন, अपनी इफ्तार के बाद सब कुछ देखा, सब कुछ बिल्कुल ठीक है ना? আমার রক্ত যেন জমে গেল। কেন তিনি এমন প্রশ্ন করছেন? আমি ফ্যালফ্যাল করে রবিনের দিকে তাকালাম। রবিনের মুখ ফ্যাকাশে। বৃদ্ধ এবার ধীরে ধীরে বললেন, ये इफ्तार का माहौल आम नहीं है। रात को देखना कुछ अजीब लग रहा है। তিনি রহস্যময় হাসি দিয়ে হনহন করে চলে গেলেন ভিড়ের মধ্যে। আমি রবিনের দিকে তাকালাম। রবিন আমার হাত চেপে ধরল। ওর চোখ বিস্ময় বড় হয়ে গেছে। চল এবার কেটে পড়া যাক। আমি কোনো জবাব দিতে পারলাম না, শুধু অনুভব করলাম এই ইফতার মাহফিল যেন একটা রহস্য লুকিয়ে আছে। আমরা সিদ্ধান্ত নিলাম আর দেরি করা ঠিক হবে না। এতক্ষণ ধরে পেট ভরে খাওয়া দাওয়া হলো। মশলাদার কাবাবের স্বাদ এখনও জিভে লেগে আছে, আর রেশমি রুটির নরম তুলতুলে ছোঁয়া যেন আঙ্গুলে রয়ে গেছে। কিন্তু খাবারের স্বর্গীয় স্বাদ চাপিয়েও এক অদ্ভুত অস্বস্তিতে আমাদের গ্রাস করতে লাগলো। ইফতারে মাহফিল এখনও জমজমাট, কিন্তু আমাদের মনে হচ্ছে এখানে কিছু একটা ঠিক নেই। বৃদ্ধ লোকটির কথা এখনও কানে পাচ্ছে। সময় হয়েছে বেরিয়ে পড়ার। আমরা ধীর পায়ে দরজার দিকে এগোতে লাগলাম, কিন্তু মনে হলো কেউ আমাদের লক্ষ্য করছে। চারপাশে অচেনা মুখগুলোর দিকে তাকালাম। কারো চোখে কৌতূহল, কারো চোখে কেমন যেন এক চাপা গোপনীয়তা। আমরা দরজার কাছাকাছি পৌঁছেতেই পেছন থেকে এক ঠান্ডা কণ্ঠে ভেসে এলো, जा रहे हो? আমাদের শরীর শিউরে উঠল। হৃৎস্পন্দন এক লোহমায় দ্রুততর হয়ে গেল। আমরা ধীরে ধীরে পেছন ফিরে তাকালাম আর বললাম, আমরা দ্রুত প্যান্ডেলের গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু মুহূর্তেই আমাদের পায়ের নিচে মাটি সরে গেল। এটা কোথায়? আমরা তো এই গ্রামে ছিলাম, কিন্তু চারপাশের দৃশ্য একেবারে বদলে গেছে। সেই চেনা পথ, বাড়িঘর, গাছপালা সব কোথায় উধাও। রাস্তার দুপাশে অদ্ভুত শব্দগান, লোহার শাটারে খোদাই করা লেখা যা আমাদের চোখে একেবারে অপরিচিত। আমরা কাছে গিয়ে তাকালাম। আরবিতে কিছু লেখা, কোথাও বাংলার ছিটে ফোঁটাও নেই। আমার শির দ্বারা বয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। রবিন আতঙ্ক চোখে এদিক ওদিক তাকাচ্ছে, যেন বাস্তবতার মাটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রবিন, আমরা কোথায়? রবিন পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগলো। তার বাইক কোথায়? কয়েক কদম এগিয়ে হঠাৎ সে চিৎকার করে উঠল, এটা কিভাবে সম্ভব? আমি দৌড়ে গিয়ে দেখি বাইকটা ঠিকই আছে, কিন্তু চারপাশে পরিবেশ একেবারে অপরিচিত। রাস্তায় হাঁটতে থাকা মানুষের পোশাক আমাদের আরও হতভম্ব করে তুলল। সবাই পাঞ্জাবি আর কাবুলি পরে আছে, এক ভিনদেশি আবহ চারপাশে। আমাদের মুখ শুকিয়ে গেছে, মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই এক মধ্যবয়সী লোক এগিয়ে এসে আমাদের থামিয়ে দিল। তার চোখে বিস্ময়, মুখে চিন্তার ছাপ, কাঁধে শাল জড়ানো,
গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখে ভরা গোঁফ। গভীর কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, क्या आप लोग किसी मुश्किल में है? গলা শুকিয়ে গেছে। কাপা গলায় বললাম, ये जगह क्या है? লোকটি আমাদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। তারপর ধীর কণ্ঠে বলল, ये पाकिस्तान है, पाकिस्तान, पेशावर। আমরা দুজন স্থির হয়ে গেলাম। বুকের ভেতর টিপ টিপ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। পায়ের নিচের মাটি যেন হঠাৎ কেড়িয়ে তুলে নিয়ে গেল। আমরা দৌড়ে ফিরে এলাম সেই জায়গায় যেখানে কিছুক্ষণ আগে জমকালো ইফতারের আয়োজন ছিল। কিন্তু আমরা আরও এক ধাক্কা খেলাম। সেখানে কিছুই নেই, না প্যান্ডেল, না রঙিন আলোর ঝলকানি, না মানুষের কোলাহল। শুধু এক বিশাল ফাঁকা জায়গা, যেন এখানে কখনোই কিছু ছিল না। চারপাশে ধুলো উঠছে, বাতাসের বুকে ভেসে আসছে অদ্ভুত নিস্তব্ধতা। আমি রবিনের দিকে তাকালাম। তার চোখের শূন্য দৃষ্টি আমাকে আরও আতঙ্কিত করে তুলল। এটা কিভাবে সম্ভব? আমার কপালে ঘাম জমছে, বুকে ধরফর করছে। হতভম্ব হয়ে পকেটে হাত দিয়ে দিলাম। কিছু টাকা বের করলাম, কিন্তু মুহূর্তেই শ্বাস আটকে গেল। আমার হাতে বাংলাদেশি টাকা নেই, সবই পাকিস্তানি রুপি। রবিন দ্রুত বাইকের দিকে ছুটল, কিন্তু সেখানে আরেকটা ধাক্কা অপেক্ষা করছিল। তার বাইকের নম্বর প্লেট বদলে গেছে। বাংলাদেশি নম্বর প্লেট কোথায়? পুরোপুরি পাকিস্তানি নম্বর প্লেট হয়ে গেছে। আমাদের পা যেন আর মাটিতে ঠাঁই পাচ্ছে না, শরীর আসর হয়ে আসছে। আমরা কাপা কণ্ঠে একে অপরের দিকে তাকালাম। আমাদের মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমরা কোথায়, কিভাবে? তারপর ধীরে ধীরে মনে পড়তে লাগলো ইফতারে সেই সুস্বাদু খাবার, একের পর এক লোভনীয় পদ, মাখনের মতো নরম রুটি, মশলাদার গরম মাংস, সুগন্ধি লাচ্ছি, গাজরের হালুয়া, জর্দা, পান। আমরা স্বাদ গ্রহণ করতে করতে কখন যে এই জায়গায় চলে এসেছি জানি না। আজ আমাদের গল্পটি পাঠ করেছেন সৈয়দ নাবিদ উদ্দিন। মেইন লিড এবং পাকিস্তানিদের কণ্ঠে ছিলেন সৈয়দ নাবিদ উদ্দিন। রবিনের কণ্ঠে ছিলেন মারজান হোসেন সিয়াম। আবহ এবং স্পেশাল এফেক্টস করেছেন আবির ইমতিয়াজ। গল্পটি লিখেছেন এসকে শাফিন হোসেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।